बिल्लाहि मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व तिलकल अय्यामु नुदाविलुहा बैनान नास सदाकाल्लाहुल अलियुल अज़ीम। सबाई पড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ চকবাজার থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণজামায়াতের সম্মানিত সভাপতি, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, আমরা যেই জায়গা অবস্থান করতেছি এই জায়গা 4 বার স্বাধীন হয়েছে। আপনারা জানেন ব্রিটিশ 1803 ঈসাই সালে দিল্লির জাফর থেকে যখন দেশ দখল করেছিল, সেই সময় শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। সেই 1803 ঈসাই সালেই ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল। 1857 ঈসাই সালের আজাদি বিপ্লব, সিপাহী বিপ্লবের নেতৃত্ব প্রদান করেছিলেন শাহ আব্দুল আজিজ হজরত ইমদাদুল্লাহ মহাজি মক্কি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই, কাসেম নাদুর রহমতুল্লাহ আলাই সহ ওলামাই কেরাম। ব্রিটিশ হটাও আন্দোলনে কি পরিমাণ মুসলমান মারা গেছে তার পরিসংখ্যান আজও কেউ দিতে পারবে না। শুধু আলেম শাহাদাত বরণ করেছিলেন 80,000 আলেম শহীদ হয়েছিলেন। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। গোটা দুনিয়ার মধ্যে ভারতের আলেমরা হিজরত করেছিল। এই মুসলমানদের আন্দোলনের সূচনার কারণেই ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে। আমরা স্বাধীন হলাম, ব্রিটিশ শেষ। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হয়ে যাবে, সমস্ত অধিকার প্রত্যেকটা জনগণের অধিকার বাস্তবায়ন হবে। কিন্তু আমরা কি দেখলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মুসলমানদের সাথে বৈষম্য করার কারণে মুসলমানরা চিন্তা করেছে আমাদের আলাদা ভূখণ্ডের প্রয়োজন, আলাদা একটা দেশের প্রয়োজন। 47-এ মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই পাকিস্তান নামে একটা দেশ আমরা পেলাম। সেই পাকিস্তানের 2টা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, 2 অংশের মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। এই 1700 কিলোমিটার দূরত্ব 2 ভূখণ্ড ভারত থেকে একই নামে ইন্ডিয়া থেকে আলাদা হওয়ার কারণটা কী ছিল? ভৌগোলিক কারণ, রীতির কারণ, ভাষার কারণ না, শুধু একটাই কারণ। এই কারণটা প্রত্যেকের মনে রাখতে হবে। ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার একটাই কারণ, সেই কারণটা হলো ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কাজে মুসলমানদের কারণেই দেশ ডিভাইডেড হয়েছে। এই দেশটা মুসলমানদের দেশ, অন্য কারোর দেশ না। দেশ মুসলমানদের অধিকার সবার, দেশ মুসলমানদের অধিকার সবার। মনে রাখতে হবে মুসলমানদের কারণেই দেশ স্বাধীন হয়েছে। চিন্তা করছিলাম এবার বৈষম্য দূর হয়ে যাবে, কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের লোকের সাথে বৈষম্য করছে, তাদের স্বাধীনতা দিচ্ছে না, অধিকার প্রয়োগ করতে পারছে না। আবার আমরা একত্রে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, ভেবেছি যদি পাকিস্তান থেকে আলাদা হই, স্বাধীন রাষ্ট্র গঠন করি, তাহলে বৈষম্য থাকবে না, সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখলাম? যে না, আজকে 53 বছর পর্যন্ত যে স্বাধীনতার জন্য, বৈষম্য দূর করার জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, জীবন দিয়েছিলাম, কিন্তু যারা এই ক্ষমতায় ছিল কেউ বৈষম্য দূর করতে পারে নাই, কেউ মানুষের স্বাধীনতা রক্ষা করতে পারে নাই। আবারও 2024 5ই আগস্ট আবার মানুষ স্বাধীনতা অর্জন করেছে। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়ে ভেবেছি
এবার আমরা মুক্তি পাবো, আমরা স্বাধীন হব, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখলাম? 5 তারিখের পরে আবারও সেই বৈষম্য, আবারও চাঁদাবাজি, লুট, ডাকাতি, খুন, বদমাশি, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন। এর কারণটা কি? বারবার আন্দোলন করছি, বারবার রক্ত দিয়েছি, কিন্তু মানুষের শান্তি নাই কেন? আজকে মানুষের সুস্থি নাই কেন? এর মূল কারণ হলো এই, শুধু নেতা পরিবর্তন হয়, দল পরিবর্তন হয়, নীতি আদর্শের পরিবর্তন হয় না। প্রিয় ভাইরা আমার, ধরে নেন একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি সি তিনজনই চোর। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? কথা বলেন। হটাও এ, আন্দোলন সংগ্রাম করে এ হটিয়ে বি কি বসালাম, সে কি করবে? হটাও বি, আন্দোলন সংগ্রাম, বি রাখবো না, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। নেতা এবং দলের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন। ওসি যায় কিন্তু ঘুষ বন্ধ হয় না কেন? এসপি পরিবর্তন হয়, দুর্নীতি বন্ধ হয় না কেন? ডিসি যায়, ঘুষের কোনো পরিবর্তন না হওয়ার কারণটা কি? একদিন চিন্তা করছেন? আজকে 53 বছর যারা ক্ষমতায় ছিল, এই জনগণের জন্য আইন করে নাই, সব নিজের সেফটির জন্য আইন করেছে। সরকারকে কিভাবে সেফটি করা যায়? আজকে ভ্যাট, ট্যাক্স, খাজনা পাতি দেন আপনারা, কিন্তু শুধু বেতন বাড়ে কাঁধে প্রশাসনের। প্রশাসনের বেতন বাড়ে, আপনাদের অর্থ বাড়া না করার কারণটা কি? আপনাদের অর্থ বাড়ছে না কেন? প্রশাসনের পদোন্নতি হয়, জনগণের উন্নতি হচ্ছে না কেন? একদিনও চিন্তা করেছেন? 50 বছর আগেও যে খয়রাতি, আজকেও সেই খয়রাতি। 50 বছর আগেও যে ঠেলাওয়ালা, আজকেও সেই ঠেলাওয়ালা। 50 বছর আগে যে শ্রমিক মজদুর, একই অবস্থায়। কিন্তু যাদেরকে ক্ষমতায় নিয়েছে, আঙ্গুর ফুলে কলা গাছ হওয়ার কারণটা কি? একদিনও চিন্তা করেছেন? বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আজকে আপনি যাবেন ব্যাংকে, ভাই আমাকে 1 লক্ষ টাকা দেন, ঋণ দেন। সে কি বলবে? 1 লক্ষ টাকার মর্গেজ আছে। বলবেন না, আমার কাছে 1 লাখ টাকার মর্গেজ নেই। তাহলে আপনার জন্য টাকা না, টাকা কার জন্য? ধনীর জন্য। তাই যেই ধনীর আগে 1 লক্ষ টাকা আছে, ব্যাংক তাকে 1 লক্ষ টাকা দিছে। কয়বার ধনী হলো? 2 বার। আগে 1 লক্ষ টাকার মালিক, ব্যাংক থেকে 1 লক্ষ টাকা দিছে। যে ব্যক্তিকে লোন দিয়েছে তারই লোন মাপ, তার ইন্টারেস্ট মাপ। তাই ধনী 4 বার ধনী হয়। আগের থেকে 1 লক্ষ টাকা আছে, 1 বার ধনী। ব্যাংক থেকে 1 লক্ষ টাকা দিছে, 2 বার ধনী। ওই যেই ব্যক্তি ধনী তারই লোন মাপ 3 বার। আর যার ইন্টারেস্ট, যে লোন নিছে তার ইন্টারেস্ট মাপ। ধনী কয়বার ধনী হলো? 4 বার। আর গরিবের পেটে 5টা লাথি। ব্যাংক থেকে 1 লক্ষ টাকা দেয় নাই, 1 লাথি। আগের থেকে 1 লক্ষ টাকা ছিল না, 2 লাথি। গরিবের লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় না, 4 লাথি। আর যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে, যদি ওই টাকা বাংলাদেশ ব্যাংকে থাকতো, এই বাংলাদেশের নাগরিক হিসাবে তার একটা অংশই ওই গরিবের ছিল। কিন্তু বড় লোকদেরকে মাফ করার কারণে গরিবদের পেটের মধ্যে কয় লাথি? 5 লাথি। আপনাকে মনে রাখতে হবে, আজকে বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র 20-25 পরিবারের কাছে, 20-25 পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি। আজকে 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশের ঋণ। এখানে যারা আছেন, যত মানুষ আছেন এখানে, আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে, সেও 1.5 লক্ষ টাকা ঋণ মাথায় নিয়ে তারপরে জন্মগ্রহণ করবে। কারণটা কি? অথচ এই দেশ স্বাধীন হয়েছিল সিঙ্গাপুরের সাথে। সিঙ্গাপুর, বাংলাদেশ, মালয়েশিয়া পরে একই সাথে স্বাধীন হয়েছিল। কিন্তু কোথায় সিঙ্গাপুর আর কোথায় বাংলাদেশ? কোথায় মালয়েশিয়া আর কোথায় বাংলাদেশ? আপনি কি একদিন চিন্তা করেছেন এদেশে যারা লিডার, তাদের ছেলেপাল কোথায় পড়াশোনা করে? আপনি কি একদিন চিন্তা করেছেন যারা লিডার তার কোন জায়গায় চিকিৎসা নেয়? আপনি কি একদিন চিন্তা করেছেন যারা লিডার তার কোথায় ব্যবসা বাণিজ্য করে?
আপনি কি একদিন চিন্তা করছেন যারা লিডার তাদের বাড়ি ঘর কোথায় করে? যাদের সন্তানরা এই দেশে পড়াশোনা করে না, যারা এই দেশে ব্যবসা বাণিজ্য করে না, যারা কানাডায় বেগম পাড়ায় ঘর তৈরি করে, যাদের ডুয়েল পাসপোর্ট আছে, তারা জনগণের জন্য কি করবে আমাকে বলুন তো? মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের অসুস্থ, সবাই পরামর্শ দিয়েছে বিদেশি চিকিৎসা নেন, বলছে না আমি বিদেশি চিকিৎসা নেব না, বরং আমার দেশে হসপিটাল হবে, সেই হসপিটাল আমি চিকিৎসা নেব, আমি বিদেশি চিকিৎসা নেব না। আমাদের দেশের হসপিটালগুলো উন্নয়ন হয় না কেন? কেন বড় লোকরা এদেশের হসপিটালকে কোনোদিন উন্নয়ন করবে না। গরিব মরে মরুক, জনগণ ধ্বংস হয় হোক, এটা আমার কিছু আসে যায় না। আমার সন্তানরা বিদেশে পড়াশোনা করবে, বিদেশে আমার বাড়ি আছে, গাড়ি আছে, এদেশের মানুষ যা হয় হোক, এর টেনশন আমাদের মধ্যে নেই। প্রিয় জনগণ ভাইরা আমার, আপনাদের মাথার মধ্যে ঘিলু নাই? মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে বৃষ্টি ফলার আশা করা যায় না, চোরের মাধ্যমে চুরি দূর করা যায় না, চুরি বন্ধ করা যায় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, লুটেরাদের মাধ্যমে লুট বন্ধ করা যায় না। মনে রাখতে হবে, অসৎ চরিত্র, ডাকাত, বদমাশ, গুন্ডাদের মাধ্যমে এদেশ কোনোদিন শান্তি হতে পারে না, দুর্নীতিমুক্ত হতে পারে না। এদেশের সবচেয়ে বড় সমস্যা কি? দুর্নীতি। এত ইঞ্জিনিয়ার গোটা দুনিয়ার মধ্যে নাই, এত ডাক্তার গোটা দুনিয়ার মধ্যে নাই, এত শিক্ষিত সমাজ গোটা দুনিয়ার মধ্যে নাই, বাংলাদেশের মধ্যে এত সুন্দর এক দেশ গোটা দুনিয়ার মধ্যে নাই। আজকে সৌদিতে যাবেন, একটা গাছ রোপণ করার জন্য হাজার হাজার টাকা ব্যয় হয়, আর আমাদের দেশের পাখিরা পায়খানা করলে সেখান থেকে গাছ উঠে। আজকে জোয়ার শিকার চরের মধ্যে লাগিয়ে দিলে সেখানে বাগান সৃষ্টি হয়ে যায়। যে দেশটা এত সুন্দর দেশ, যদি 100 বছর 1000 বছর আমাদের দেশকে কোনো দেশ অবরুদ্ধ করে, এদেশের একটা মানুষও মরবে না। কিন্তু যদি সৌদি আরবকে অবরুদ্ধ করে, একটা মানুষও বাঁচবে না। কথাটা বুঝাতে পারেননি? আমাদের দেশে সব কিছু হয়, আমাদের দেশের পানি আছে, ধান আছে, স্বচ্ছ আছে, নদী আছে, সব কিছু আছে, কিন্তু যদি সৌদি আরব অবরুদ্ধ করে, ধান নাই, গম নাই, চাউল নাই, ডাল নাই, না খেয়ে মারা যাবে। আর আমাদের বাংলাদেশকে গোটা দুনিয়ার মানুষ যদি অবরুদ্ধ করে, 1000 বছর অবরুদ্ধ অবস্থায় থাকলেও এদেশের একটা মানুষও মারা যাবে না। এই দেশ আমাদের দেশ। আপনি কি জানেন আমাদের দেশের ব্রেন কি, মেধা কি? অক্সফোর্ড, ক্যামব্রিজে, হার্ভার্ডে ভালো রেজাল্ট বাংলাদেশের মানুষ করে। দেওবন্দ মাদ্রাসায় ফার্স্ট হয় বাংলাদেশের ছেলেরা। মরি ইউনিভার্সিটি ভালো রেজাল্ট করে বাংলাদেশের ছেলেরা। আল আজহারে ভালো রেজাল্ট করে বাংলাদেশের সন্তানরা। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের সন্তানদের মেধাকে কাজে লাগাবার কোনো ব্যবস্থায় চোর ডাকাত বদমাশ সরকার করে নেই। আজকে দেখবেন আমাদের কোনো সন্তান যদি কিছু আবিষ্কার করে, প্লেন আবিষ্কার করছে, হেলিকপ্টার আবিষ্কার করছে, অমনি তাকে জেলে ঢুকায় রাখে। অথচ উচিত ছিল এই ব্রেন থেকে আবিষ্কার হয়েছে, এই ব্রেনই মানুষ গোটা বাংলাদেশের সম্পত্তি ব্যয় করেও এই ব্রেনি ছাত্রকে গড়া উচিত ছিল, কিন্তু গড়ার পরিবর্তে তাকে জেলখানায় ঢুকে ঢুকে মরতে হয়েছে। ডক্টর আবুল কালাম ভারতের প্রেসিডেন্ট ছিলেন, আণবিক বোমার প্রবক্তা। তিনি জানেন কার সন্তান? মাজির সন্তান, খিয়ালার সন্তান। আল্লাহকে তাকে ব্রেন দিছে, ভারতের প্রেসিডেন্ট হয়ে গেছেন, আণবিক বোমার তিনি জনক হয়েছেন। আপনি কি জানেন ভারতের আম্বেদকর যিনি সংবিধান রচনা করছেন, সে কে? দলিত বংশের, একেবারে নিচু বংশের লোক। আল্লাহ তাকে ব্রেন দিছে। আমি বিশ্বাস করি আমাদের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, জেলে তাঁতিদের হাজারো সন্তান আছে, যে সন্তানগুলি গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হতে পারে, সবচেয়ে দামি হতে পারে, সবচেয়ে ভালো কাজ করতে পারে। কিন্তু আমাদের সেই গরিব সন্তানদেরকে পড়াশোনার কোনো ব্যবস্থা এই সরকার নাই। যদি আজকে গরিব সন্তানদেরকে, মেধাবী সন্তানদেরকে পরিকল্পিতভাবে গঠন করার চেষ্টা করতাম, তাই গোটা দুনিয়ার নেতৃত্ব বাংলাদেশের মানুষ প্রদান করত। কিন্তু আজকে আমরা কি করেছি? রাজনীতি করতে গিয়ে আমাদের সন্তানের হাতের মধ্যে গাঁজা তুলে দিয়েছি। আজকে কি করেছি? রাজনীতি করতে গিয়ে আমার সন্তানদের হাতের মধ্যে ফেন্সিডিলের বোতল ধরিয়ে দিয়েছি। আজকে কি করেছি? রাজনীতি করতে গিয়ে বুয়েটের সন্তানদেরকে অবৈধ হত্যা করার ট্রেনিং দিয়েছি, যেখানে আবরার হত্যা হয়েছে। আজকে কি করেছি? আমাদের সন্তানদেরকে রাজনীতির নামে ধর্ষক বানিয়েছি। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ধর্ষণ করার পরে, 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করার যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি তৈরি করেছি। আজকে রাজনীতির নামে
ফরিদপুরের এক জেলা ছাত্রলীগের সভাপতি 2000 টাকা বিদেশে পাচার করা শিখিয়েছি। আজকে রাজনীতি করতে গিয়ে মানুষকে গুন্ডা বানিয়েছি। 2000 কোটি টাকা আজকে রাজনীতি করতে গিয়ে গুন্ডা বানিয়েছি, জালেম বানিয়েছি, অত্যাচারী বানিয়েছে, খুনি বানিয়েছি, ধর্ষক বানিয়েছি। কিন্তু আদর্শবান চরিত্রবান সন্তান আমরা বানাতে পারি নাই। এইটি রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি ভেবেছেন রাস্তা ঘাট এইটাই উন্নয়ন? এইটাই উন্নয়ন? আমি বারবার একটা কথা বলি, যদি রাস্তা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেয় আর সেই রাস্তা যদি মানুষ না হেঁটে কুকুর হাঁটে, ওই রাস্তার কোনো দাম নাই। আর যদি রাস্তা মাটির থাকে, সেখানে মানুষ হাঁটে, সেই রাস্তার অনেক দাম আছে। সেই রাস্তায় মূল্যায়ন করতে হবে। আজকে মানুষ সম্পদ গোটা দুনিয়া মানুষদের জন্য, গোটা দুনিয়া মানুষদের জন্য। আমি বিশ্বাস করি গোটা সৌদি আরবের, গোটা মিডিল ইস্টে যেই পরিমাণের মানুষ, তার চেয়ে বেশি মানুষ আছে বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষটাগুলো ইউটিলাইজ করতে পারতাম, ব্যবহার করতে পারতাম, কাজে লাগাতে পারতাম, গোটা দুনিয়া বাংলাদেশের অধীনে চলে আসতে কোনো সন্দেহ নেই। আপনি জানেন একটা মেধার কত দাম, একটা ব্রেনের কত দাম। আজকে ব্রেনগুলিকে কাজে লাগাতে পারি নাই, তাদেরকে গুন্ডা বানিয়েছে, জালেম বানিয়েছে, খুনি বানিয়েছে, দর্শক বানিয়েছে, দেশের জন্য বোঝা সৃষ্টি করেছে, কিন্তু মানুষ সম্পদকে কাজে লাগাতে পারিনি। এর কারণ হলো ওরা চরিত্রহীন, ওরা ডাকাত, ওরা সন্ত্রাস, ওরা দুর্নীতিবাজ। ওরা শুধু আমাদেরকে ব্যবহার করে ক্ষমতায় থাকার পর সুগম করেছে। এই জনগণের উন্নয়নের জন্য কোনো কাজ ওরা করতে পারে নাই। কাজে আসুন, মাদার গাছ লাগিয়ে আমে আশা করা যায় না। শুধু নেতা নয়, নীতি পরিবর্তন চাই। আগামীতে এই বাংলাদেশের জনগণকে ঐক্য হতে হবে। শুধু একটা কথার ঐক্য হতে হবে, যেরকম ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়াতে আমরা সক্ষম হয়েছি। আগামীতেও জনগণ ঐক্য হবেন। যেই দলের মধ্যে গুন্ডা আছে, ডাকাত আছে, ধর্ষক আছে, চাঁদাবাজ আছে, ওই দল এবং ওই ব্যক্তিকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। ওদের দল করবে না, ওদেরকে ভোট দেবেন ইনশাআল্লাহ। আপনারা ঐক্য হন। যদি ঐক্য হতে পারেন, তাহলে দুর্নীতিবাজরা এদেশে আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। নীতি ও আদর্শবান লোক এদেশে ক্ষমতা আসবে। আমি বিশ্বাস করি, যদি বাংলাদেশের অর্থনীতি মুক্তি দিতে চান, গরিবদেরকে ধনী বানাতে চান, ইসলামী অর্থনীতির বাহিরে কোনো অর্থনীতি নাই যে অর্থনীতিতে মানুষ ধনী হতে পারে। বরং পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানাবে আর গরিবকে গরিব বানাবে। আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে গরিব ধনী হয়ে যাবে এবং ধনীদের মধ্যে সমতা চলে আসবে। ইসলামী অর্থনীতির সমস্ত গরিবদের জন্য, জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। ওসর কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য। কাছে আসুন, আমরা দেশকে বাঁচাবার জন্য, এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য, এই মানবতাকে রক্ষা করার জন্য ইসলাম এবং ইসলাম অনুযায়ী যদি ইসলামী নীতি আদর্শ অনুযায়ী দেশকে গঠন করতে পারি, তাহলে দেশের মানুষ উন্নয়ন হবে, এই জাতি মুক্তি পাবে, বৈষম্য দূর হবে। কাজে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়ে এই দেশ গড়ার চেষ্টা করি। আল্লাহ আমাকে